দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি আরো বারোতে অবশ্যই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি টক্করে কলম্বিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে সরাসরি অসহযোগে গুস্তাভো পেত্রো অভিবাসী ফেরতের উড়ান বাতিলের সিদ্ধান্ত। পেত্রোর অভিবাসীদের উপযুক্ত মর্যাদা না দেওয়া হলে সিদ্ধান্ত জারি থাকবে, এমনটা জানিয়েছে পেত্রো। কলম্বিয়ার সিদ্ধান্তের পর শুল্ক বৃদ্ধির পাল্টা সিদ্ধান্ত ট্রাম্পকে ফের পাল্টা কলম্বিয়ার 50% শুল্ক বৃদ্ধি। মার্কিন পণ্যে অবরোধে ভীত নই জানালেন গুস্তাভো পেত্রো। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি টক্করে কলম্বিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে সরাসরি অসহযোগে গুস্তাভো পেত্রো অভিবাসী ফেরতের উড়ান বাতিলের সিদ্ধান্ত। পেত্রোর অভিবাসীদের উপযুক্ত মর্যাদা না দেয়া হলে সিদ্ধান্ত জারি থাকবে, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো। কলম্বিয়ার সিদ্ধান্তের পর শুল্ক বৃদ্ধির পাল্টা সিদ্ধান্তে ট্রাম্পকে ফের পাল্টা কলম্বিয়ার 50% শুল্ক বৃদ্ধি। মার্কিন পণ্যে অবরোধে ভীত নই জানিয়েছেন গুস্তাভো পেত্রো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই বিশ্ব জুড়ে যে সমস্ত পদক্ষেপ তার সরকার নিচ্ছে তাতে উত্তেজনা কমার বদলে বেড়ে যাচ্ছে বলে অনেকেরই মনে হচ্ছে। তার সর্বশেষ উদাহরণটা আমাদের সামনে এসছে কলম্বিয়ার সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি টক্করের পরিস্থিতি তৈরি হয়। ব্যাপারটা এইভাবে তৈরি হয়েছে যে ট্রাম্প নির্বাচনের সময়, প্রচারের সময় বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যত বেআইনি বিদেশি লোক আছে তাদের সবাইকে তাদের দেশে ফেরত পাঠানো হবে, এবং সেই প্রতিশ্রুতি রক্ষার্থে গতকাল বিমানে কলম্বিয়ার নাগরিকদের, বড় পরিমাণে কলম্বিয়ার নাগরিকদের, কেউ কেউ মনে করেন 1000 বা কেউ মনে করেন তার থেকেও বেশি নাগরিকদের বা কলম্বিয়াবাসীদের বা কলম্বিয়ার লোকেদের বলা ভালো, তোলা হয়। সেই বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিমান। সেই বিমানে তুলে বিমানটি কলম্বিয়ার দিকে পাঠিয়ে দেওয়ার যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন বেঁকে বসেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো, এবং তিনি বলেন যে অমানবিকভাবে কলম্বিয়ার লোকেদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, যেভাবে মালপত্রের মতো ঠাসাঠাসি করে তাদেরকে এরোপ্লেনে ওঠানো হচ্ছে, এবং যেভাবে কলম্বিয়ার সঙ্গে কথাবার্তা না বলেই এই লোকেদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা তারা মানবেন না এবং মার্কিন সেনাবাহিনীর বিমানকে কলম্বিয়ায় নামতে দেবেন। এই কথা ট্রাম্প শোনবার পরেই গুরুতর ব্যবস্থা নেন তিনি। প্রথমত কলম্বিয়ার থেকে যেসব জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়, আমদানি করা হয়, তার উপরে শুল্ক 25% বাড়িয়ে দেন। শুধু তাই নয়, কলম্বিয়ার সরকারের সঙ্গে যুক্ত সমস্ত লোকেদের ভিসা, মার্কিন যুক্তরাষ্ট্রে আসার ভিসা বাতিল করে দেওয়া হয় এবং প্রায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেওয়ার মতো বড় বড় সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র নেয়। এই খবর বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেন। তিনি বলেন যে মার্কিন পণ্য কলম্বিয়ায় ঢুকলে অতিরিক্ত 50% শুল্ক দিতে হবে। অর্থাৎ ট্রাম্প বলেছিলেন 25%, কলম্বিয়ার প্রেসিডেন্ট বলে দেন যে 50% বাড়তি শুল্ক দিতে হবে এবং এই শুল্ক যুদ্ধ এবং পারস্পরিক বাক যুদ্ধে ল্যাটিন আমেরিকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। আমরা সকলেই জানি শুল্ক যুদ্ধ দিয়ে যে জিনিস শুরু হয় সেটা শুল্ক যুদ্ধেই থেমে থাকে না, সামরিক যুদ্ধের দিকেও সেটা এগিয়ে যেতে পারে। এইরকম একটা ভয়ানক সম্ভাবনা তৈরি হয়
যদিও শেষ মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে একটা আলাপ আলোচনা শুরু হয়েছে এবং কলম্বিয়া তাদের লোকেদের ফেরত নিতে রাজি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে এটা তাদের বিরাট বিজয়। এরকমও বলা হচ্ছে যে পৃথিবী আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্মান জানাতে শুরু করেছে। এইরকম বাগাড়ম্বর পূর্ণ কিছু কথা শোনা যাচ্ছে, কিন্তু একটা সমঝোতা কলম্বিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েছে বলেই শেষ খবরে যেটা জানা যাচ্ছে, সেই সমঝোতা অনুযায়ী কিছু মানুষকে কলম্বিয়া ফেরত নিতে চাইছেন। এক্ষেত্রে অবশ্য আরো নানা প্রশ্ন উঠছে। প্রথমত, যাদেরকে এরোপ্লেনে তুলে কলম্বিয়াতে ফেরত পাঠানো হচ্ছে তারা কারা? তারা কি সবাই কলম্বিয়ারই লোক নাকি অন্যান্য ধরনের লোকও আছে? প্রশ্ন উঠছে এদের মধ্যে কি হার্ডকোর ক্রিমিনালকেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে ক্রিমিনালদের মার্কিন যুক্তরাষ্ট্র দেশ থেকে বের করে দিতে চায় তাদেরকেও কি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে যে খুব খারাপ অসুখে আক্রান্ত, ছোঁয়াচে খারাপ অসুখে আক্রান্ত মানুষদেরও কি ওর সঙ্গে ঢুকিয়ে কলম্বিয়া বা মেক্সিকো বা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর তখনই পাওয়া যায় যখন কাদের কাদের পাঠানো হচ্ছে তাদের সম্পর্কে তথ্য বিনিময় হয় এবং তার মধ্যে দিয়ে একটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজগুলো করা হয়। কিন্তু ট্রাম্প যেহেতু প্রচারে বিশ্বাসী, সেই জন্য তিনি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে চাইছেন যাতে আমেরিকাবাসী মনে হয় যে ট্রাম্প খুব কড়া, এবং তার ফলেই এই ধরনের সংকট তৈরি হচ্ছে, একটার পর একটা সংকট। মেক্সিকোর সঙ্গেও সংকট তৈরি হয়েছে। মেক্সিকো আমেরিকার ওই ধরনের বিমানকে তাদের দেশে নামতে নিষেধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে আপাতত মনে হচ্ছে কলম্বিয়ার সংকটটা একটু এড়ানো গেল, কিন্তু সব মিলিয়ে লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা তীব্র টেনশন, তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদের উপর শুল্ক চাপালে অন্যরাও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক চাপাবে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বড়সড় ক্ষতি হতে পারে। আবার অন্য একটি দিকে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ল্যাটিন আমেরিকায় যে মনোভাব তৈরি হয়েছে তার সুযোগ নিয়ে বিশ্বের দ্বিতীয় বড় অর্থনৈতিক শক্তি চীন, তারা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশকে মদত যোগাচ্ছে এবং সব মিলিয়ে বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্রুত পরিবর্তন আসছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারীদের ফেরানোর বন্দোবস্ত করেছে ট্রাম্প সরকার। এই তালিকায় রয়েছেন বহু সংখ্যক দক্ষিণ আমেরিকান। সেই সব দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ব্রাজিলেও ফেরানো হয়েছে একাধিক অভিবাসীকে। তবে আমেরিকার এই সিদ্ধান্তে ফুঁসে উঠেছে ব্রাজিলের প্রতিবেশী দেশ কলম্বিয়া। তারা সরাসরি অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করে। আমেরিকার নয়া প্রেসিডেন্টের সঙ্গে কার্যত ঠান্ডা লড়াই চলছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রের। এবার সারা দেশে একটি সময় অঞ্চল। ভারতের সর্বত্র বাধ্যতামূলকভাবে চালু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। দেশে একাধিক সময় অঞ্চল গড়ার সব প্রস্তাব ধামাচাপা দেওয়ার উদ্যোগে কেন্দ্রের এক দেশ এক ভোট প্রস্তাবের পর এক দেশ এক সময় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতের সর্বত্র চালু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ এক সময় এক অঞ্চল, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের এক দেশ এক ভোট নীতির পর এবার একই সময় একই অঞ্চল ভারতের সর্বত্র বাধ্যতামূলকভাবে চালু হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এমনটাই কিন্তু প্রস্তাব রাখা হচ্ছে। দেশে একাধিক সময় অঞ্চল গড়ার সব প্রস্তাব ধামাচাপা দেওয়ার উদ্যোগে কেন্দ্রের এক দেশ এক ভোট প্রস্তাবের পর এক দেশ এক সময় নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। আবার আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিত জানতে চাইবো। দেখো, সারা ভারতে সাধারণভাবে যে সময় মেনে চলা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এবং সেই সময় অনুযায়ী এরোপ্লেন চলে, ট্রেন চলে, সাধারণভাবে সেই সময় মেনে নেওয়া হয়।
কিন্তু ভারতের মতো বিশাল একটা দেশে একটি সময় অঞ্চল হিসেবে ঘোষণা করার অনেকগুলো সমস্যা রয়েছে। এটা নিয়ে ভারতে গত 100-150 বছর ধরে আলোচনা হয়েছে। ব্রিটিশ আমলে একসময় দুটি সময় অঞ্চল করাও হয়েছিল। পরবর্তীকালে স্বাধীনতার পর থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেনে সাধারণ ভাবে সর্বভারতীয় সময়সূচি নির্ধারণ করা হয়। কিন্তু ভারতের পূর্বাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে আরেকটি সময় অঞ্চল তৈরি করার প্রস্তাব দীর্ঘদিন ধরেই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই দুটি সময় অঞ্চল করার প্রস্তাব রয়েছে এতদিন ধরে। তার কারণ হচ্ছে ভারতের পূর্ব এবং পশ্চিম সীমান্তের মধ্যে দীর্ঘ 2933 কিলোমিটার দূরত্ব। ভারতের পশ্চিম সীমান্তে যখন সূর্য ওঠে তার 2 ঘন্টা আগে ভারতের পূর্ব সীমান্তে সূর্য ওঠে। সুতরাং এমন যদি সময় অঞ্চল বা সময় রাখার ব্যবস্থা থাকে যেখানে সূর্য ওঠবার অনেকক্ষণ পরে সকাল হবে, তাহলে তাদেরকে কাজ করতে হবে সন্ধ্যা পর্যন্ত, অন্ধকারে আলো জ্বালিয়ে কাজ করতে হবে। আবার পশ্চিমাঞ্চলে যেহেতু সূর্য পরে ওঠে সেজন্য তারা সুবিধা পাবে, তারা দিনের আলোয় কাজ শেষ করতে পারবে। এই জন্যই পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এইসব এলাকায় নতুন একটা দ্বিতীয় সময় অঞ্চল করার আলোচনা, দাবি ইত্যাদি দীর্ঘদিন ধরেই রয়েছে। এমনকি একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আসামের চা বাগানে তো রাত্রে কাজ করা সম্ভব নয়, সেই জন্য চা বাগানের যে সময় মানা হয় সেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে বেশ খানিকটা আগে। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার হঠাৎ কেন্দ্রের মেট্রোলজি ডিপার্টমেন্ট তারা একটি প্রস্তাব এনেছে, যে প্রস্তাবে বলা হয়েছে বাধ্যতামূলকভাবে সারা দেশে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানতে হবে। এখন এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কি, এটা মোটামুটি ভাবে বলা যেতে পারে ভারতের মাঝখান দিয়ে যে এলাকাটা গিয়েছে সেখানে যখন সূর্যোদয় হয় এবং সূর্যাস্ত হয় সেই সময়টাকেই ধরে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম করা হয়েছে। মোটামুটি ভাবে বলা যেতে পারে এলাহাবাদ অঞ্চলে যখন সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় সেইটাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের পূর্বাঞ্চল, তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহারও রয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো রয়েছে। আর লাভবান হবে ভারতের মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। এইরকম একটা যুক্তি দীর্ঘদিন ধরে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে যে তারা এটা নিয়ে বিস্তারিত আলোচনায় মোটেই যেতে চান না। তারা 14ই ফেব্রুয়ারির মধ্যে কারোর যদি কিছু বলার থাকে জানাতে বলেছেন এবং তারপরে এই নির্দেশ লাগু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এইরকম একটি প্রাকৃতিক ভৌগোলিক ব্যাপারে এইরকম তাড়াহুড়ো করে একটা নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, তাই নিয়ে বিপুল বিতর্ক শুরু হচ্ছে দেশ জুড়ে। এর আগেই এক দেশ এক ভোট নিয়ে বিতর্ক চলছে, তারপরে এক দেশ এক সময় অঞ্চল এই জিনিসটা নিয়েও বিতর্ক এবং বিরোধিতা দানা বাঁধছে। হ্যাঁ, বেশ আশিস দা, আপনাকে ধন্যবাদ। তবে আপনি আমাদের সঙ্গে থাকুন। আরো একবার জানিয়ে রাখবো, দেশের নির্বাচনী ব্যবস্থার পর এবার ঘড়িতে হাত পড়লো নরেন্দ্র মোদী সরকারের। এক দেশ এক নির্বাচনের পর এবার এক দেশ এক সময়, সারা দেশ যাতে ভারতের স্ট্যান্ডার্ড টাইম মেনে চলে তা নিশ্চিত করতে চায় সরকার এবং আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে দেশবাসীর পরামর্শ জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। সেবি চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। সেবির বর্তমান চেয়ারম্যান মাধবী বুচের কার্যকাল শেষ হতে চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই শেষ হতে চলেছে মাধবী বুচের কার্যকাল। সেবি চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কেন্দ্রীয় সরকার সেবির চেয়ারম্যান পদে নিয়োগ করবার জন্য বিজ্ঞাপন বার করেছে খবরের কাগজে। তাতে দেখা যাচ্ছে যে 5,62,000 টাকা মাসিক মাইনেওয়ালা পদে এলিজিবল পার্সনদের আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ 17 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসেই
বর্তমান চেয়ারপারসন মাধবী বুচ তার কার্যকাল শেষ হচ্ছে, তিনি অবসর নেবেন, তারপরে নতুন চেয়ারপারসন বসবেন। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, এরকম ভাবেই সাধারণত হয়ে থাকে। কিন্তু যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে মাধবী বুচ, তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে তার কার্যকালে। যেমন মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তারা অভিযোগ তুলেছেন, তেমনি কংগ্রেস অভিযোগ তুলেছে, অনেক স্বাধীন অর্থনীতিবিদ অভিযোগ তুলেছেন যে সেবির চেয়ারম্যান পদে বসে ব্যবসা বাণিজ্যের ভেতরের অনেক গোপন খবর জেনে নিয়ে সেটা নিজেদের কোম্পানি খুলে সেখানে কনসালটেন্সি করে বিভিন্ন কোম্পানিকে গোপন খবর জুগিয়ে বিপুল আয় করেছেন এই মাধবী বুচ এবং তার স্বামী ধবল বুচ। এই বিষয়টি সুপ্রিম কোর্টে উঠেছিল যখন আদানিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কেন্দ্রের কাছে বারবার এই কথা তোলা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে সমস্ত তদন্ত বা অন্য কিছুই হলো না মাধবী বুচের বিরুদ্ধে। তাকে স্বাভাবিকভাবেই অবসর, তার কার্যকাল শেষ করতে দেওয়া হচ্ছে এবং তিনি অবসর নিচ্ছেন এবং তারপরে পরবর্তী যে আসবেন তিনি চেয়ারে বসবেন। অর্থাৎ এত যে অভিযোগ সে সম্পর্কে কোনো আলোকপাত করা হলো না এবং মাধবী বুচ নিজের মতোই তার কার্যকাল শেষ করছেন। অর্থাৎ আদানিকে সাহায্য করলে, আদানি এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের কথা শুনে চললে যে কোনো আর্থিক অপরাধী যে অপরাধ বলে গণ্য হয় না বর্তমান ভারতে, সেটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এরপর যে খবরের দিকে নজর রাখবো, জগনমোহন রেড্ডির বিরুদ্ধে চলছে দুর্নীতির মামলা। ওই মামলা বাইরের রাজ্যে সরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। অন্ধ্রপ্রদেশের ডেপুটি স্পিকার ওই আবেদন করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, রেড্ডির বিরুদ্ধে রাজু যে অভিযোগটা এনেছেন সেটা মূলত দুর্নীতির ছিল। সেই দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং সেই অনুযায়ী তদন্ত চলার পর সেই মামলার শুনানি নিম্ন আদালতে, বিশেষ সিবিআই আদালতে চলছে। এই অবস্থায় কিন্তু রাজু, জানিয়ে রাখা ভালো যে রাজু কিন্তু আগে এই রেড্ডির দলেই তোমার ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি রাজুর দল ছেড়ে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন এবং সেই সূত্রে বিধায়ক হওয়ার পর এখন বিধানসভার ডেপুটি স্পিকার। এই অবস্থায় তিনি অভিযোগ এনেছিলেন যে রেড্ডির বিরুদ্ধে তদন্ত এবং মামলার শুনানি তদন্তকারী ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে দিচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু তাদের সঙ্গে হাত লাগাচ্ছে। ফলে এই মামলা দ্রুত শুনানি স্বার্থে অন্ধ্র অথবা তেলেঙ্গানা ছাড়া অন্য কোনো রাজ্যে সরানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদনটা জানিয়েছিলেন, কিন্তু তার বক্তব্যে সারবত্তা নেই। এই কথা জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আবেদনটি বাতিল করে দিয়েছে। ধন্যবাদ তোমাকে পল্লবদা। এমএসপি গ্যারান্টি আইনের দাবিতে কৃষকদের আন্দোলন। ৩৪৯ দিনে সীমান্ত এলাকায় খোলা আকাশের নিচে কৃষকদের আন্দোলন। জগজিৎ দালেওয়ালের আমরণ অনশনে ৬৩ দিন। আন্দোলনের সমর্থনে ট্রাক্টর প্যারেড কৃষকদের। সীমান্ত এলাকায় খোলা আকাশের নিচে কৃষকদের আন্দোলন। এমএসপি গ্যারান্টি আইনের দাবিতে কৃষকদের আন্দোলন পড়ল ৩৪৯ দিনে। সীমান্ত এলাকায় খোলা আকাশের নিচে কৃষকদের আন্দোলন। জগজিৎ দালেওয়ালের আমরণ অনশনে ৬৩ দিন পার। আন্দোলনের সমর্থনে ট্রাক্টর প্যারেড কৃষকদের।
এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কৃষকরা কি দাবি করছেন? জয়ন্তদা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জয়ন্তদা, কৃষকদের ঠিক কি দাবি, তারা কি বলছেন? কৃষকদের অনেকগুলো দাবি ছিল, তার মূল দাবি যেটার ভিত্তিতে তারা আজকে বছর ঘুরে গেল তারা আন্দোলনে রয়েছে, কিন্তু এবং সরকার তাতে কোনো টনক নড়েনি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো আমলা তার সঙ্গে সেভাবে দেখাও করেনি, তাদের দাবি দাবা নিয়ে আলোচনা করতে চাইছে না। সেটা হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, এই বিষয়টি নিয়ে একটি আইনি, সেটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য একটি আইনি রক্ষা কবচ তারা চেয়েছিল। আমরা জানি এর আগে কৃষক আন্দোলন যখন দিল্লিতে হয়, যার জেরে একাধিক কৃষি আইন, যেগুলো আইন প্রণয়ন হওয়ার পরেও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ঘোষণা করে সেই আইন তুলে নিতে বাধ্য হয়েছিল আন্দোলনের চাপে, সেই অহিংস আন্দোলনের চাপে। এবং তারপরে সরকার তাদের কোনো প্রতিশ্রুতি রাখেনি এবং এই এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি যে রক্ষা কবচের কথা বলা হয়েছে সেটা নিয়ে টালবাহানা চলছিল। এখনো পর্যন্ত সেই নিয়ে এখন সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট কোনো জবাব মেলেনি। একজন কৃষক নেতা, সব থেকে বড় কথা, একজন কৃষক নেতা 60 দিনের উপর অনশন করছেন, অথচ সরকারের কোনো হেলদোল নেই। তার ফলে গতকাল যখন সারা দেশ জুড়ে সাধারণতন্ত্র দিবস পালন করা হচ্ছে, তখন এই আন্দোলনরত কৃষকরা মিছিল, তাদের ট্রাক্টর নিয়ে, এবং সেটা নিয়েও বিভিন্ন রকম ভাবে টিপ্পনি কাটা হয়েছে যে এই ট্রাক্টর মিছিলে নাকি বিরোধীরা তাদের ট্রাক্টরের তেলের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কুৎসা করা হয়েছে। তবুও যে মূল যে আন্দোলনটি, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কোনো রকম আলোচনার সুযোগই তৈরি করেনি এই কেন্দ্রীয় সরকার, এবং তার ফলে জটিলতা বাড়ছে এবং আন্দোলনের তীব্রতা সেই হিসেবে বাড়ছে। কারণ গতকালকে যেভাবে ঐক্যবদ্ধভাবে হাজারে হাজারে শয়ে শয়ে ট্রাক্টর নিয়ে মিছিল করেছেন আন্দোলনরত কৃষকরা, তাতে বোঝা যাচ্ছে যে কৃষকরা ঐক্যবদ্ধ রয়েছে, তাদের দাবি থেকে তারা ক্রমশই আন্দোলন জোরদার হচ্ছে। কিন্তু যেটা মানে দুর্ভাগ্যের, যে দেশ যখন সাধারণতন্ত্র দিবস পালন করছে, তখন একজন কৃষক আন্দোলনের নেতা, তিনি দিনের পর দিন অনশন করে রয়েছেন, তার শরীর ক্রমশ ভেঙে যাচ্ছে, অশক্ত হয়ে পড়ছেন। তবুও কেন্দ্রীয় সরকারের এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ দেখা যায়নি, যাতে বোঝা যাবে যে সরকার এই আন্দোলনকারীদের বিষয়ে একদমই। জয়ন্তদা, যত দিন যাচ্ছে কৃষকদের আন্দোলনের ঝাঁজ বাড়ছে, এখন পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে নজর। ধন্যবাদ তোমাকে জয়ন্তদা। ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। মার্কিন সেনা বিমানে অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত, সেনা বিমান নামায় অনুমতি দিল না মেক্সিকো সরকার। আর একবার জানিয়ে রাখবো, ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে গোটা লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। ট্রাম্পের অভিবাসী সিদ্ধান্তে লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো সরকার। মার্কিন সেনা বিমানে অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত, সেনা বিমান নামায় অনুমতি দিল না মেক্সিকো সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্পের এই অভিবাসী নীতিতে একের পর এক ক্ষোভ বাড়ছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে মেক্সিকো নিয়ে? দেখো, ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে সে দেশে যত অবৈধ অভিবাসী আছে, অর্থাৎ যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে, এবং 20 জানুয়ারি শপথ নেবার পরেই বিদ্যুৎ গতিতে সেই কাজ তিনি শুরু করে দিয়েছেন, এবং সেটা এমন পদ্ধতিতেই শুরু করেছেন যেটা সভ্য দুনিয়ায় চলে না, এবং মানুষদের ধরে ধরে
গ্রেপ্তারের মতো করে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদেরকে প্লেনে চাপানো হচ্ছে এবং তাদের দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যাপারে যাদের দেশে ফেরত পাঠাবার ব্যাপার তাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, তাদের সঙ্গে কোনো ব্যবস্থা করা হচ্ছে না, জাস্ট মাল খালাস করে দেওয়ার মতো করে সেই মানুষগুলোকে সেই সব দেশের এয়ারপোর্টে খালাস করে প্লেনগুলো চলে আসবে। এইভাবে যে ব্যবস্থা ট্রাম্প করছেন তার বিরুদ্ধে গোটা ল্যাটিন আমেরিকা জুড়েই বিক্ষোভ দেখা যাচ্ছে। আমরা কলম্বিয়ার ঘটনা জানি, যেখানে দুই রাষ্ট্র অর্থাৎ কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা সংকটের মধ্যে ঢুকে গিয়েছিল। শেষ মুহূর্তে হয়তো কলম্বিয়ার সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে। ইতিমধ্যে গুয়াতেমালাতেও এরকম দুটি বিমান উড়ে গেছে সেখানকার মানুষদের নামাবার জন্য। মেক্সিকো তুলনায় অনেক বড় দেশ এবং এতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ভালোই ছিল। তারা কিন্তু বলেছে যে এরকম অমানবিক ভাবে যেভাবে বিমান ভর্তি করে কিছু লোককে তাদের দেশে নামিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা তারা মানবেন না এবং সেই জন্য মেক্সিকোতে উড়ে যাওয়ার জন্য যে প্লেনটি রেডি হয়েছিল সেটা মার্কিন জমি ছাড়তে পারেনি, মার্কিন এয়ারপোর্টেই সেটা দাঁড়িয়ে রয়েছে এবং এটা নিয়ে মেক্সিকোর সঙ্গে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে কেবল মেক্সিকো নয়, কলম্বিয়া, গুয়াতেমালা, ব্রাজিল এবং সমগ্র ল্যাটিন আমেরিকা জুড়েই এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্পের একটার পর একটা অ্যাকশনের কারণে এবং এতে শুল্ক যুদ্ধ কেবল নয়, শুল্ক যুদ্ধে থেমে থাকে না, শেষ পর্যন্ত সেটা সামরিক যুদ্ধ গড়িয়ে যেতে পারে। এইরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা আমেরিকা মহাদেশ ধরে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা জুড়ে এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা অবশ্যই মনে রাখার দরকার যে এক্ষেত্রে যেমন ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অভিবাসী ফেরত পাঠাবার খবর সামনে আসছে, ঠিক একইভাবে হয়তো এশীয় যারা, ভারতীয় যারা, তাদের বিরুদ্ধেও এইরকম একতরফা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এসব নিয়ে উদ্বেগ এবং দুশ্চিন্তা তৈরি হয়েছে দুনিয়া জুড়ে। তারই একটা প্রতিফলন আমরা দেখলাম মেক্সিকোর ব্যাপারে। মেক্সিকো কিন্তু মাথা সোজা রেখে বলেছে এরকম অমানুষের মতো ব্যবহার করে কিছু লোককে তাদের দেশে নামিয়ে দেওয়াটা তারা মানবেন না এবং এই প্রথম দেখা যাচ্ছে যে ট্রাম্পের একটি সিদ্ধান্ত সেটা কার্যকরী করা গেল না সঙ্গে সঙ্গে। অন্তত এখনো পর্যন্ত, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মেক্সিকোগামী যে বিমান, সে বিমান মার্কিন জমি ছাড়তে পারেনি, কেননা মেক্সিকো বলে দিয়েছে যে ওই বিমানকে তারা তাদের দেশে নামতে দেবে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। নজর রাখবো আরো অন্যান্য খবরের দিকে। প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে এফআইআর এর বিরুদ্ধে মামলা। চিকিৎসকের এফআইআর কপি আপলোড করা হয়নি, অভিযোগ আইনজীবীর। সোমবারই এফআইআর কপি দেওয়ার নির্দেশ আদালতে। প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে এফআইআর এর বিরুদ্ধে মামলা চিকিৎসকের। প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে এফআইআর এর বিরুদ্ধে মামলা। চিকিৎসকের এফআইআর কপি আপলোড করা হয়নি, অভিযোগ আইনজীবীর। সোমবারই এফআইআর এর কপি দেওয়ার নির্দেশ আদালতের। শামশেরগঞ্জে খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই বালিকা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুই বালিকার খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে ডুবুরি। শামশেরগঞ্জে খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই বালিকা এবং সেই দুই বালিকার খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। ডুবুরিরা তারা তল্লাশি চালাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তাদের দেহ উদ্ধার হয়নি। শামশেরগঞ্জে খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় দুই বালিকা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুই বালিকার খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে ডুবুরি।
শামশেরগঞ্জে খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দুই বালিকা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এখনো পর্যন্ত ওই দুই বালিকার খোঁজ কি পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত তাদের খোঁজে তল্লাশি চলছে, তবে পাওয়া যায়নি এবং এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কারণ হচ্ছে যে গতকালকে এই দুই বালিকা, এই সাকিজা পারভিন এবং তারই পাশের বাড়ি সুহানা খাতুন, যদিও তারা নিকট আত্মীয়, তারা দুজনেই খেলা করছিল এবং গঙ্গার তলিয়ে যায় এবং ধুলিয়ান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আলতাফপাড়া মোড়, সেই মোড় থেকে তারা বাড়ির কাছে গঙ্গা সেখানে যাচ্ছিল এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দূর থেকে তারা দেখতে পেয়েছে একজন তলিয়ে যাচ্ছে এবং তার পাশেই তাকে ধরতে গেছিল, সেও তলিয়ে যাচ্ছে। অর্থাৎ একজনের জন্য আরেকজনও তলিয়ে যাচ্ছে। তাদের সাথে তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত ডুবুরি নামানো হয়েছে, শামশেরগঞ্জ থানার পুলিশে রয়েছে ঘটনাস্থলে। তবে এখনো পর্যন্ত এই বালিকাকে খুঁজে পাওয়া যায়নি। তবে দুই বালিকা কিভাবে বাড়ি থেকে একাই চলে যাবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ যদিও তাদের পরিপক্ষ লোকরা জানাচ্ছে যে এলাকায় যেহেতু পাশেই গঙ্গা, সুতরাং ওই সবাই যাতায়াত করে, হঠাৎ তখন তারা চলে গেছে, সবার দৃষ্টিতে গোচরে কেউই বুঝতে পারেননি। তবে এখনো খোঁজ চলছে বালিকা খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং ডুবুরি। কিছুক্ষণ বা ঘন্টা কয়েকের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে আমাদের তাকিয়ে একদমই কল্যাণ, ওই দুই নাবালিকার খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। ধন্যবাদ তোমাকে কল্যাণ। নদিয়ার কৃষ্ণগঞ্জে গ্রেপ্তার 2 রোহিঙ্গা। হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন, ফেরার পথে গ্রেপ্তার দুজনে। মায়ানমারের বাসিন্দা দাবি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই দুই ব্যক্তি। 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই দুই ব্যক্তি এবং এই মুহূর্তে তারা গ্রেপ্তার। দুজনেই মায়ানমারের বাসিন্দা দাবি পুলিশ সূত্রে। নদিয়ার কৃষ্ণগঞ্জে গ্রেপ্তার করা হলো 2 রোহিঙ্গাকে। হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন এবং ফেরার পথেই তাদের গ্রেপ্তার করা হয়। দুজনেই মায়ানমারের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে এবং 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই দুজন। কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ। গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ 3 জন। গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হবে। কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগে গ্রেপ্তার। আর একবার জানিয়ে রাখবো, কুলটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ আরো 3 জন। গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ আরো 3 জনকে। ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো তসমিনা, তুমি জানো যে কালকে যে ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই গোষ্ঠীদ্বন্দ্বে যে ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জামির কুরেশি কে মারধর করে প্রাক্তন যে কাউন্সিলর, সেই কাউন্সিলর আক্তার হোসেন তাকে মারধর করে এবং মারধর করার পরে সে কমপ্লেন করে থানায় এবং তারপরে তাকে গ্রেফতার করে। এবং তোমাকে বলি যে এই যে সামান্য একটা ঘটনা, বাড়ির সামনে কিছু বাসনপত্র রাখা নিয়ে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এবং তারপরে তাকে বলে এটা জোর করে সরাতে হবে, এটা নিয়েই তর্ক বিতর্ক, তার থেকে হাতাহাতি এবং মারধর হয়। এবং তারপরেই কালকে রাতে তোমাকে বলে রাখি আটক করে। এবং আজকে এই ঘটনায় এই কুলটি থানার যে কুলটি থানা আজকে 3 জনকে, ডাক্তার হোসেন সহ 3 জনকে গ্রেফতার করেছে। তসমিনা, ধন্যবাদ তোমাকে পবিত্র। সাইফ আলী খানের উপর হামলায় সিম কার্ডের হদিশে চাপড়ায় মুম্বাই পুলিশ। ধৃত শরীফুল শাহজাদ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এ রাজ্যে ছিল বলে অনুমান। খুকুমণি নামে এক মহিলার নামে সিম কার্ড ব্যবহার করে শরীফুল। খুকুমণির খোঁজে রবিবার রাতে চাপড়া থানার বড় আন্দুলিয়ার মুম্বাই পুলিশ।
আরও একবার জানিয়ে রাখবো, সাইফ আলী খানের উপর হামলায় সিম কার্ডের হদিশে চাপড়াতে এসে পৌঁছেছে মুম্বাই পুলিশ। ধৃত শরীফুল শাহজাদ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এ রাজ্যে ছিল বলে অনুমান পুলিশের। খোকুমণি নামে এক মহিলার নামে সিম কার্ড ব্যবহার করে শরীফুল। খোকুমণির খোঁজে রবিবার রাতে চাপড়াতে এসে পৌঁছয় মুম্বাই থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশাল সিংহরায়। বিশাল, খুকুমণি নামে এক মহিলার খোঁজে চাপড়াতে এসে পৌঁছেছে মুম্বাই পুলিশ। এখনো পর্যন্ত এই মহিলার খোঁজ কি পাওয়া গেছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এখন পর্যন্ত দুষ্কৃতীরা যেটা জানাইছে যে অভিনেতা শরীফ খানের যে ছুরি মারা ঘটনায় মোবাইল সিম কার্ডের হরিশমা চাপড়া এসেছে মুম্বাই পুলিশ, এবং এখনো পর্যন্ত মুম্বাই পুলিশের 2 প্রতিনিধি দল এসছে এবং ইতিমধ্যে আরো মুম্বাই পুলিশের টিম ঢুকছে এবং চাপড়া থানা পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু এই ঘটনা তদন্ত করা হচ্ছে। এবং যেটুকু জানা গেছে তোমার চাপড়া বড়আন্দালি এলাকার বাসিন্দা তোমার এই খুকুমণি, এবং খুকুমণি বাবার নাম কিন্তু জাহাঙ্গীর। এবং ইতিমধ্যে কিন্তু পুরো ব্যাপারটা তদন্ত শুরু করেছে চাপড়া থানা পুলিশ এবং মুম্বাই থানা পুলিশ। তবে এখনো পর্যন্ত এলাকায় তোমার খোঁজখবর লাগিয়েও কিন্তু তার বাড়ি এখন পাওয়া যায়নি। তবে এইটুকু জানা গেছে যে চাপড়ার বড়আন্দালি তার বাড়ি। তসমিনা, বেশ ধন্যবাদ তোমাকে বিশাল। প্রজাতন্ত্র দিবসে বিতর্কিত বক্তব্য রবীন্দ্র ভারতীর উপাচার্য শুভ্রকমল মুখার্জির নিশানায় বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকর যে সংবিধান রচনা করেছে তার সবটাই মিথ্যে। সংবিধান রচনায় আম্বেদকরের কোনো ভূমিকা নেই, এমনটাই মন্তব্য করেছেন রবীন্দ্র ভারতীর উপাচার্য। প্রজাতন্ত্র দিবসে বিতর্কিত মন্তব্য করেছেন রবীন্দ্র ভারতীর উপাচার্য শুভ্রকমল মুখার্জির নিশানায় বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকর যে সংবিধান রচনা করেছে তার সবটাই মিথ্যে। সংবিধান রচনায় আম্বেদকরের কোনো ভূমিকা নেই, এমনটাই মন্তব্য করেছেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, প্রজাতন্ত্র দিবসের দিনে বিতর্কিত মন্তব্য করেছেন রবীন্দ্র ভারতীর উপাচার্য শুভ্রকমল মুখার্জি। এখনো পর্যন্ত কি জানতে পারছো? নিয়ে ব্যাপকভাবে বিতর্ক তৈরি হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে উপাচার্য বলা যেতে পারে অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন প্রজাতন্ত্র দিবস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কি কারণে তিনি সংবিধান প্রণেতা আম্বেদকরকে টেনে আনলেন আর কেনই বা তিনি এই মন্তব্য করলেন যে সংবিধান রচয়িতা হিসাবে আম্বেদকরের কোনো ভূমিকা নেই, পুরো মিথ্যা কথা। যে আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর, শুধু তাই নয় তিনি সেই বক্তব্যের মধ্যে বা তার বক্তব্যের মধ্যে তিনি দলিত শব্দ উচ্চারণ করেন যে বাবা সাহেব আম্বেদকর দলিত পরিবার থেকে ছিলেন, যারা এখন এসসি বা শিডিউল কাস্ট বলে যাদেরকে বলা হয় পরবর্তীতে। এবং বাবা সাহেব আম্বেদকরকে সমাজে উন্নীত করার জন্য তাকে কিন্তু একটি উচ্চ বর্ণের পরিবার বা এক উচ্চ বর্ণের পরিবার তাকে দত্তক নিয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি এই বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আমরা জানতে পারছি, যদি বিক্ষোভ বিশ্ববিদ্যালয় হবে আজ বেলা 1টা থেকে 1:30টার মধ্যে, এবং সেইখানে কিন্তু শিক্ষককুল বিশ্ববিদ্যালয়ের এবং সেই সঙ্গে ছাত্রকুল তারাও সেখানে উপস্থিত থাকবেন। কেন উপাচার্য এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্য করলেন সেটা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। এবং তার বক্তব্য যদি শোনা যায় তাহলে কিন্তু বক্তব্যের একেবারে প্রথম দিকে এই উক্তি রয়েছে যে সংবিধান প্রণেতা হিসাবে বাবা সাহেব আম্বেদকরের কথা বলা হলেও একেবারে এটি মিথ্যা কথা, তার কোনো ভূমিকা ছিল না ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে। এবং এটি নিয়ে ইতিমধ্যেই আমরা জানি বা জানতে পারছি যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্দরে কিন্তু এই নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অন্দরের বাইরে উভয় কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, প্রজাতন্ত্র দিবসে বিতর্কিত মন্তব্য রবীন্দ্র ভারতীর উপাচার্য শুভ্রকমল মুখার্জির নিশানায় বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকর যে সংবিধান রচনা করেছে তার সবটাই মিথ্যে। সংবিধান রচনায় আম্বেদকরের কোনো ভূমিকা ছিল না এবং তার এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তবে কেন তিনি এই মন্তব্য করেছেন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে তিনি জানাননি।
ঠাকুরবাড়িতে তৈরি হলো অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল। আইনি পরিষেবা পাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে শুরু হলো অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল। সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগ্যাল সেলের কনভেনার ঘোষণা। সভায় উপস্থিত ব্যারিস্টার, প্রাক্তন আইপিএস, ক্রিমিনাল কোর্ট, বার অ্যাসোসিয়েশন এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিসেস কর্মকর্তারা। ঠাকুরবাড়িতে তৈরি হলো অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল। আইনি পরিষেবা পাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে শুরু হলো এই অল ইন্ডিয়া মতুয়া লিগ্যাল সেল। সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগ্যাল সেলের কনভেনার ঘোষণা। সভায় উপস্থিত ব্যারিস্টার, প্রাক্তন আইপিএস, ক্রিমিনাল কোর্ট, বার অ্যাসোসিয়েশনের এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিসেস কর্মকর্তারা। চন্দ্রকোনায় শস্য বীমার টাকা নিয়ে চরম দুর্নীতির অভিযোগ। শাসক দলের নেতার কৃষি জমি না থেকেও ভুল তথ্য দেখিয়ে হাজার হাজার টাকা তোলার অভিযোগ। উপযুক্ত কৃষকরা শস্য বীমার ক্ষতিপূরণে টাকা পাননি বলে অভিযোগ উঠে আসছে। কৃষি দপ্তর সূত্রে খবর, ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। উপযুক্ত কৃষকরা শস্য বীমায় ক্ষতিপূরণের টাকা পাননি, অথচ চন্দ্রকোনাতে শাসক দলের এক নেতার বিরুদ্ধে কৃষি জমি না থেকেও ভুল তথ্য দেখিয়ে হাজার হাজার টাকা তোলার অভিযোগ উঠে আসছে। অন্যদিকে যা জেরে উপযুক্ত কৃষকরা শস্য বীমার ক্ষতিপূরণে টাকা পাননি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই শস্য বীমাতে এক শাসক দলের নেতার নাম উঠে আসছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তার কৃষি জমি ছিল না, তারপরেও তিনি হাজার হাজার টাকা তুলেছেন। ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে এবং তিনি এই ঘটনায় কি বলছেন? জানিয়ে রাখবো যে সমস্ত ঘটনা যেটা চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কারণ চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে ফুলচক গ্রাম রয়েছে, সেই ফুলচক গ্রামের যে অভিযোগ যে অনেক কৃষকেরই কৃষি জমি নেই, অথচ কিন্তু তারা কিন্তু যে বাংলা শস্য বীমার যে টাকা, সেই টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। অপরদিকে যে সমস্ত কৃষকদের জমি থাকা সত্ত্বেও তারা কিন্তু এখনো পর্যন্ত যে বাংলা শস্য বীমার টাকা, সেই টাকা কিন্তু এখনো অনেক কৃষকই পায়নি। আবার কোনো কোনো কৃষক তারা কিন্তু অল্প জমি থাকলেও কিন্তু কিন্তু যে বেশি পরিমাণ জমি, পাশাপাশি বেশি পরিমাণ দেখানো হয়েছে, অতএব বেশি টাকা তারা নিয়ে নিয়েছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন। কারণ ওই যে পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কিন্তু অভিযোগ জানিয়েছেন লিখিত আকারে। চন্দ্রকোনা প্রশাসন সূত্রে আমি যেটুকু জানতে পারছি, বেশ কয়েকজন ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ তোমাকে মধুসূদন। আমরা কথা বললাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে। সঞ্জয়ের ফাঁসি নিয়ে রাজ্যের আবেদন সংক্রান্ত শুনানি শেষ হলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সঞ্জয়ের ফাঁসি নিয়ে যে আবেদন করা হয়েছিল, সেই আবেদন সংক্রান্ত শুনানি শেষ হলো। রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। আবেদনের কপি পাননি অভিযোগ নির্যাতিতার বাবার আইনজীবীর। রাজ্যের আবেদন করার অধিকার নেই, দাবি সিবিআই এর। আরো একবার জানিয়ে রাখবো, সঞ্জয়ের ফাঁসি নিয়ে রাজ্যের আবেদন সংক্রান্ত শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, তা কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টের রাজ্যের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, সঞ্জয় রায়ের যে সর্বোচ্চ ফাঁসি আবেদন নিয়ে আবেদন জানানো হয়েছিল, সেই মামলার আজকে দীর্ঘ শুনানি হলো। বিচারপতি বিচারপতি সেই আবেদনের শুনানি আপাতত শেষ হলো
রায়দান স্থগিত করলেন বিচারপতি দেবাংশু বৈঠাগ। মূলত আজকে শুনানি পর্বে দিন পরিবার অর্থাৎ পরিবারের পক্ষ থেকে আইনজীবী সুদীপ্ত মৈত্র অভিযোগ করেন যে রাজ্যের কপি আবেদনের কপি এখনো তারা পাননি। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে দিল্লি পুলিশের এস্টাবলিশমেন্টে রাজ্যের 417 ধারা অনুযায়ী রাজ্য আপিল জানাতে পারে। আসামিকে যদি দেশে খালাস করা হয় বা খালাসের নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে আপিল জানানো পারে। কিন্তু বিচারপতি দেবাংশু প্রসাদ পরিষ্কার ক্ষেত্রেই স্পষ্ট করেন যে নতুন যে আইন ভারতীয় ন্যায় সংহিতা আইনের 718 নম্বর অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে থাকে একমাত্র সেখানেই রাজ্যে তদন্তের স্বার্থে রাজ্য অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সেখানে আপিল করতে পারে। কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তা মানতে নারাজ। তিনি বলেন যে সিবিআইকে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানে এই নয় যে রাজ্যের অধিকার নিয়ে যায়। সুতরাং আইন অনুযায়ী এই আপিল করার অধিকার সিবি রাখে। অপরদিকে সিবিআই এর আইনজীবী এসবি রাজু তিনি জানান যে মামলার সমস্ত রেকর্ড তাদের কাছে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এবং কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই হাতে তদন্ত রাখছে। তাদের হাতে কোনো রাজ্যের হাতে কোনো নথি বা নেই এই মামলা সংক্রান্ত বিষয়। সুতরাং তাদের বেশি কোনো অধিকার নেই আপিল জানাবার। যদিও বিচারপতি দেবাংশু প্রসাদ সেই সামগ্রিক শুনানি পর্ব শেষ করেছেন, তবে তিনি রায়দান স্থগিত রেখেছেন। ধন্যবাদ তোমাকে পেজুস দা। আরো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।